নোয়াখালীর কবিরহাটে ট্রাক চাপায় 2 শিক্ষার্থী সহ 6 অটোরিকশা যাত্রী নিহতের ঘটনায় মামলা হয়েছে। সকালে নিহত অটোরিকশা চালক শাহ আলম খোকনের ছেলে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার একমাত্র আসামি ট্রাক চালক আব্দুর জাহেরকে মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করে পুলিশ। জাহের লক্ষ্মীপুরের পূর্ব চরসীতা গ্রামের বাসিন্দা। দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা জানিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার দুপুরে পূর্ব ফতেপুর কবিরহাট ফাজিল মাদ্রাসার সামনের একটি অটোরিকশাকে ট্রাক চাপা দিলে 6 জন নিহত হন। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো আজ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো জোট করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তবে নির্বাচনী সমঝোতা হতে পারে বলে জানিয়েছেন তিনি। সকালে সিলেটে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, তাই সবাইকে নিয়ে নির্ধারিত সময়ে নির্বাচন আদায় করে নেওয়া হবে। জানান শিগগিরই জামায়াত চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করে সবাইকে জানিয়ে দেবে। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন মিলবে বলেও আশা প্রকাশ করেন জামায়াতের আমির। আমরা কোনো জোট করবো না, এটা আমাদের সিদ্ধান্ত। তাইলে কি করব? আমরা নির্বাচনী সমঝোতা করব। আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে, সেই নীতিতেই আমরা আগাচ্ছি। এবং শুধু ইসলামী দল না, এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরও যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরও আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাল্লাহ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন সহ কিছু আসনে ছাড় দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এছাড়া বাকি সব আসনে প্রার্থী দেওয়া হবে, কথা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সালাউদ্দিনের বাড়িতে স্বজনদের সাথে দেখা করার পর সাংবাদিকদের একথা বলেন তিনি। জানান, গণ অভ্যুত্থানে যাদের ভূমিকা রয়েছে তাদের সম্মানে কয়েকটি আসন ছাড় দেওয়া হবে। বাকি সব আসনে শাপলা কলি মার্কায় প্রার্থী দেওয়া হবে। নাহিদ আরও বলেন, জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। সংস্কার ও জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের বিষয়টি বিবেচনা করা হবে। যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না, বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী শাপলাকলির জন্য আমরা প্রার্থী দিব। অবাধ, সুষ্ঠু ও উচ্চমুখর নির্বাচনের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে মত বিনিময় সভা শেষে তিনি আরও বলেন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো ধরনের হুমকি নেই। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে অনেকে অনেক কিছু করার চেষ্টা করতে পারে, তবে সব বিষয় মাথায় রেখেই কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন। সবাই একসাথে কাজ করলে যে কোনো সমস্যায় সমাধান সম্ভব হবে। এ সময় গুজবের বিষয়ে সবাইকে সচেতন থাকার পাশাপাশি সাংবাদিকদের সত্য ঘটনা তুলে ধরার জন্য আহ্বান জানান উপদেষ্টা। সভায় প্রশাসনের বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে, কোনো ধরনের হুমকি নেই। সেনা ও আইসিটি অ্যাক্টকে মুখোমুখি করা ঠিক হবে না। সরকারের চাওয়া অনুযায়ী অভিযুক্ত সেনা সদস্যদের বিচার প্রক্রিয়া চলবে। দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানান সেনা সদরের এজি শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সীমান্তের বাইরে থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় অস্ত্র প্রবেশ করায় উদ্বেগ প্রকাশ করে সেনা সদর বলছে, ইতিমধ্যেই বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর অভিযান জোরদার করার কথাও জানিয়েছে সেনা সদর। লম্বা সময় সেনা সদস্যরা ব্যারাকের বাইরে থাকায় ট্রেনিং সহ নানান কার্যক্রম ব্যাহত হচ্ছে উল্লেখ করে তারা বলছে, সেনাবাহিনী আশা করে একটি সুষ্ঠু নির্বাচন, তাহলে ব্যারাকে ফিরে যেতে পারবে তারা। 5 আগস্টের পর সেনাবাহিনী মাঠে না থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটত বলেও জানায় সেনা সদর। আমরা আশা করি যে নির্বাচন প্রত্যেকটা দলই নির্বাচনে একরকম স্পেশাল অ্যাক্টকে আমরা কখনো সম্মুখে দাঁড় করাবো না। আইসিটি অ্যাক্টের অধীনেই বর্তমানে মামলাটি পরিচালিত হচ্ছে। আমরা সরকারের সাথে এঙ্গেজমেন্টে আছি, আমরা রেডিও আছি
আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আমাদের নজরদারি আরও বাড়াবো এবং আমরাই তো রাষ্ট্রের একমাত্র সংস্থা না। আমি নিশ্চিত অন্যরাও একই কাজ করবে এবং আমাদের এমন একটা প্রস্তুতি থাকতে হবে যাতে এই অস্ত্রের চালান ঢাকায় না আসতে পারে। বিএনপির রাজনীতিতে কোনো ফ্যাসিবাদ, দখলদারিত্ব বা প্রতিহিংসা নেই। বিএনপি সাম্প্রদায়িক ও সম্প্রীতি বজায় রেখে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচার হাসিনার অত্যাচার নির্যাতন থেকে বাদ যায়নি কেউ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব মানুষের শত্রুতে পরিণত হওয়ায় দেশ ছাড়তে বাধ্য হয়েছে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা। এ সময় তিনি বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার স্থান দলে হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নতুন বাংলাদেশ গড়ায় বিএনপির অঙ্গীকার বলেও মন্তব্য করেন অ্যানি চৌধুরী। সকল সম্প্রদায়ের সঙ্গে তিনি একটা সুন্দর সম্পর্ক রেখে আজকে নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে আসছেন। তাহলে নতুন বাংলাদেশ কি গড়া আমাদের দায়িত্ব না? আমরা তার হাতকে শক্তিশালী করব না? তার মার্কাটাকে জিতিয়ে আনবো না? তাহলে তার মার্কাটা কি? এই দানের শীষ নিয়েই ফেব্রুয়ারি মাসে আমাদেরকে লড়তে হবে। কুষ্টিয়ার অলিগলিতে গড়ে উঠেছে গ্যাস সিলিন্ডারের দোকান। এসব দোকানের নেই অগ্নি নির্বাপক ও বিস্ফোরক লাইসেন্স। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অনুমোদন ছাড়া সিলিন্ডার গ্যাস বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। কুষ্টিয়ায় মুদির দোকান থেকে শুরু করে ক্রোকারিজ, ফার্মেসি কিংবা ফাস্টফুডের দোকানেও বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। অথচ এসব দোকানের নেই কোনো অনুমোদন, এমনকি ব্যবহার বিধিও জানা নেই অনেক বিক্রেতার। এতে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। হাতের কাছে গ্যাস পাচ্ছি, নিয়ে নিচ্ছি, কিন্তু এটা যে কত বিপজ্জনক এটা আমরা ভাবছি না। সিলিন্ডার বাহী গাড়ি আসতেছে, আমরা সেই মুহূর্তে যাচ্ছি, তখন আমার নিজের তো একটা আতঙ্ক লাগে যদি বিস্ফোরণ হয়। এদিকে বিস্ফোরক ছাড়পত্র বা বিক্রির কোনো বৈধ অনুমোদনের কাগজপত্র না থাকলেও নিয়ম মেনে বিক্রির দাবি অনেকের। ভোক্তা অধিদপ্তর থেকে আসছিল, ওরা চেক দিছে, সবই ঠিক আছে, লাইসেন্স মাইসেন্স সরকারি রুলস নিয়মকানুন মেনে আমরা ব্যবসা করতে হবে। ব্যবসায়ী সংগঠনের তথ্য মতে জেলায় প্রায় ৫,০০০-এর বেশি খুচরা বিক্রেতা রয়েছে, যাদের বেশিরভাগই অনুমোদনহীন। নাগরিক সমাজ বলছে, ছাড়পত্র ছাড়া যত্রতত্র গ্যাসের সিলিন্ডার বিক্রি বড় দুর্ঘটনার কারণ হতে পারে। পান বিড়ির দোকানদার থেকে শুরু করে মুদিখানার দোকান, সেলুন, এমনকি একটা ছোট্ট ঘুপের দোকান নিয়ে সেও কিন্তু এই ব্যবসাটা করতেছে। নিরাপত্তার দায়িত্বে আছেন বা যারা দেখভালের দায়িত্বে আছেন তাদের পুরোপুরি উদাসীনতাকে এরা কাজে লাগাচ্ছে। ফায়ার সার্ভিস বলছে, এসব দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রি করা বেআইনি এবং ঝুঁকিপূর্ণ। ওখানে যদি একটি সিলিন্ডার বিস্ফোরিত হয় তাহলে দেখা যাবে যে প্রাণহানির সংখ্যা অনেক পরিমাণ বেড়ে যাবে। সেজন্য ওইসব এলাকায় এগুলা বিক্রয় করা এবং বিপণন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শিগগিরই প্রশাসনের সহায়তায় যৌথ অভিযানের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া অবৈধ গ্যাস সিলিন্ডার বিক্রি রোধে ক্রেতাদেরও সচেতনতার পরামর্শ সংস্থাটির। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। নিম্নচাপ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস বলছে, লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে চলতি মাসে। এ মাসে অন্তত 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। বঙ্গোপসাগরের পূর্বভাগে সাগর বেশ উত্তাল। 4 নভেম্বর রাত থেকে সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হতে থাকে। তবে এর প্রভাবে মঙ্গলবার ভারী বৃষ্টি হয় কক্সবাজার, হাতিয়া, বান্দরবানে। আবহাওয়া পূর্বাভাস বলছে, লঘুচাপটি নিম্নচাপে রূপ নেবে না। তবে এর প্রভাবে চট্টগ্রাম, সিলেট সহ বেশ কয়েকটি জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এটা নিম্নচাপ আকার ধারণ করার কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই এবং এটা অনেকটা আগের চেয়ে দুর্বল হয়ে আসছে। চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় আমরা ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং এছাড়া ময়মনসিংহ, ঢাকা এবং বরিশাল বিভাগে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। এটা এর পাশাপাশি কোথাও কোথাও দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের তথ্য বলছে, বঙ্গোপসাগরে অক্টোবরে 2টি লঘুচাপ সৃষ্টি হয়, যার একটি ঘূর্ণিঝড় মন্থায় রূপ নেয়। বাংলাদেশের উপকূল থেকে অনেক দূরে থাকায় ঝড়ের তেমন প্রভাব পড়েনি। আবহাওয়া পূর্বাভাস বলছে, নভেম্বরে সাগরে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি আবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। হতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি।
এই সময় আমাদের একটা আবহাওয়া চেঞ্জ হওয়ার সময় এই সময় একটা অ্যাবনর্মাল আবহাওয়া, এই কারণে আমাদের সাগরে ঘূর্ণিঝড় আমরা পেয়ে থাকি। তো অলরেডি আমরা একটা অক্টোবর মাসের শেষের দিকে একটা পেয়েছি, যদিও আমরা আমাদের দেশের দিকে আসেনি। তো নভেম্বর মাসে সে অনুযায়ী আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসের যে 1 মাসে সেখানে বলা হয়েছে 2 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। নদী অববাহিকায় ভোর রাত থেকে হালকা ও মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারী বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ফসল নষ্ট হওয়ায় বিপাকে কৃষক। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। দোকান থেকে বাকিতে সার বীজ নিয়ে আমন ধানের আবাদ করেছিলেন চাঁপাইনবাবগঞ্জের শরীফুল ইসলাম। আর কয়েকদিন পরেই ঘরে উঠত ফসল। তবে অসময়ের ভারী বৃষ্টিতে লন্ডভন্ড আমনের ক্ষেত, পাওনা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে শরীফুলের। বিভিন্ন ঋণ বা সার যেটা দোকান থেকে আমরা বাকি নিয়ে আসি, আমরা ধান চাষ করে আবাদ করে তারপরে আমরা ধান বিক্রি করে তারপরে আমরা ঋণটা আমরা পরিশোধ করি। এক রাতের বৃষ্টিতে নষ্ট হয়েছে জেলার কৃষকদের ধান ও অন্যান্য ফসল। চাঁপাইনবাবগঞ্জের কৃষি অফিস বলছে জেলার ৪,৪৫৯ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমন ধানের। 20 মনের জায়গাতে 15 মন পাবে, কেউ 10 মন পাবে, কেউ 8 মন পাবে, কেউ পাবে না। খাওয়ার জন্য ধার করতে হবে, জমিতে খরচ করার লাগাও ধার করতে হবে। অসময়ে ভারী বৃষ্টি হওয়ায় সিরাজগঞ্জের চলনবিল অঞ্চল সহ 9 উপজেলায় পানিতে তলিয়ে গেছে আমন ধান। কোথাও গাছ মাটিতে নুয়ে পড়েছে। পানি ওঠায় ক্ষতিগ্রস্ত হয়েছে শীতকালীন সবজির ক্ষেত। অন্য জায়গায় টাকা ধার করে নিয়ে এসে ধান গোনা কাটতে হবে, তাছাড়া আর কোনো পরিস্থিতি নাই। ধানে ক্ষতি হয়ে গেছে, মাঝে খেলেরও অভাব, ধানেরও অভাব। সরকার যদি একটু করে সহযোগিতা করে তাহলে আমাদের কৃষকের জন্য অনেক উপকার হবে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আক্রান্ত পরিসংখ্যানের যে হিসাব সেটি আমরা নিচ্ছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি। যদি সরকার প্রণোদনা বা পুনর্বাসনের কোনো কর্মসূচি ঘোষণা করেন তাহলে ক্ষতিগ্রস্তদের জন্য সেই সহায়তা প্রদান করা হবে। সিরাজগঞ্জে 226 হেক্টর জমির ধান ও 181 হেক্টর জমির শীতকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। হ্যাঁ দিলীপ, একটু বলবেন যে এই যে অসময়ে বৃষ্টি, সেটির কারণে ফসলের এবং শীতকালীন সবজির কি ধরনের ক্ষতি হয়েছে? আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত 1 নভেম্বরে মন্থার কারণে সিরাজগঞ্জে প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং সিরাজগঞ্জের তারাস আবহাওয়া অফিসের তথ্য মতে যে এই বছরের সবচেয়ে যে বেশি বৃষ্টি, সেই বৃষ্টিটি সিরাজগঞ্জে রেকর্ড করা হয়েছে। আমি যদি আপনাকে দেখাই যে আমি এখন আছি সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি ধানের ক্ষেতে। এখানে দেখবেন যে ধানের ক্ষেতগুলো নুয়ে পড়েছে এবং পানিতে তলিয়ে গেছে। তো সিরাজগঞ্জের 9টি উপজেলা, বিশেষ করে শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত সিরাজগঞ্জের তারাস এবং রায়গঞ্জ উপজেলায় কিন্তু আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে যে কৃষক আগাম শীতকালীন সবজি উৎপাদন করেছিলেন, সেই সবজিগুলো কিন্তু পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কৃষকদের সাথে কথা বলেছি। কৃষক যেটা জানিয়েছে যে অগ্রহায়ণে তারা পাকা ধান কেটে ঘরে তুলতেন এবং নবান্ন উৎসবে মেতে উঠতেন, আর মাত্র কয়েকদিন পরে কিন্তু ধান তারা কাটতে শুরু করতেন। কিন্তু এই আবহাওয়া দুর্যোগের কারণে তাদের যে বৃষ্টিপাতের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা আসলে তারা পুষিয়ে উঠতে পারবে না। এই কৃষকরা বলছে যে একদিকে ধান যেমন নষ্ট হয়েছে, অন্যদিকে খড়ও কিন্তু নষ্ট হয়েছে। এর জন্য এই অঞ্চলে মানুষের খাদ্যর পাশাপাশি গো খাদ্যের অভাব দেখা দিবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এর জন্য তারা এখন যে ক্ষতিগ্রস্ত উৎপাদনে আবার যে পুনরায় যে তারা এই জমিতে নতুন কিছু আবাদ করবে, সেজন্য যে এইগুলো অপসারণ করবে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে কামলা নিয়ে আসতে হবে, ধানগুলো কেটে তুলতে হবে, সেক্ষেত্রেও একটা খরচ হবে। যে কারণে কিন্তু কৃষক আসলে ক্ষতির মুখে বলছে। তারা বলছে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, এখানে কিছু বলার নেই, তবে সরকার যদি প্রণোদনা দেয় তাহলে তারা এই ক্ষতি পুষিয়ে উঠে আবার নতুন আবাদে মনোযোগ দিতে পারবে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছে যে বিভিন্ন স্তরে মাঠ কর্মী দিয়ে তারা আসলে যে ক্ষতির পরিমাণ, সেই ক্ষতির পরিমাণগুলো নিরূপণ করছে এবং এই একটি তালিকা তৈরি করে তারা অধিদপ্তরে পাঠাবে। সেই ক্ষেত্রে যদি কোনো প্রণোদনা দেওয়া হয়, সেই প্রণোদনা কিন্তু তারা যারা ক্ষতিগ্রস্ত কৃষক তাদেরকে পৌঁছে দেওয়া হবে। এই
দুর্যোগে কিন্তু সিরাজগঞ্জের আমন ধান এবং সবজি সহ প্রায় 407 হেক্টর ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমন ধানের ক্ষয়ক্ষতি নিয়ে সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌর। কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সেনাবাহিনী এবং সড়ক ও জনপথ বিভাগ। বেলা 11টা থেকে মহাসড়কের চান্দিনায় এই অভিযানটি শুরু হয়। ঢাকামুখী লেনের পাশের স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বিভিন্ন বাস, কাউন্টার, খাবার হোটেল, ফলের দোকান থেকে শুরু করে অবৈধভাবে গড়ে ওঠা নানা ব্যবসা প্রতিষ্ঠান। সড়ক ও জনপথ বিভাগ জানায়, এর আগে কয়েকবার এসব স্থাপনা উচ্ছেদ করা হলেও আবার দখলে নেন ব্যবসায়ীরা। এসব স্থাপনার কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সৃষ্টি হয় দীর্ঘ যানজট। হাইওয়ে পুলিশ জানিয়েছে, যানজটের অন্যতম কারণ রাস্তা দখল করে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা। সুন্দরবনের দুবলাচরে শেষ হয়েছে 3 দিন ব্যাপী রাস উৎসব। ভোরে বঙ্গোপসাগরে পুণ্য স্নানের মধ্য দিয়ে এই উৎসব শেষ হয়। পাপমোচনের আশায় রাধাকৃষ্ণের মন্দিরে পূজা অর্চনা ও সমুদ্র স্নান করতে জড়ো হন অনেক ভক্ত পুণ্যার্থী। উৎসব ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বন বিভাগ ও কোস্টগার্ড। এর আগে 3 নভেম্বর থেকে শুরু হয় রাস লীলা উৎসব। প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমায় দুবলাচরে রাস পূজা হয়। এদিকে পটুয়াখালীর কুয়াকাটাতেও শেষ হয়েছে রাস পূজা। ভোরে মোমবাতি, আগরবাতি, ফুল সমুদ্রে অর্পণ করেন পুণ্যার্থীরা। হাজারো নারী পুরুষের উপস্থিতি এবং উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে সৈকত এলাকা। পূজা শেষ হলেও উৎসব উপলক্ষে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দিরে 5 দিনের রাসমেলা চলবে। আগত ভক্ত দর্শনার্থীদের নিরাপত্তায় সতর্ক নৌ ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা। ভোরবেলা সূর্যোদয়ের আগে গঙ্গা পুজো দিলাম, সবার জন্য প্রার্থনা করলাম, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। পূর্ণ লাভের জন্য আমি এই যে রাস পূর্ণিমার তীর্থ স্নানে এসেছি এবং ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য আমি এখানে এসেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে এবং হিন্দু সম্প্রদায়ের এই বড় উৎসব যাতে নির্বিঘ্নে কাটতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। রাস উৎসবের আয়োজন নিয়ে আরো জানাতে কুয়াকাটা থেকে যোগ দিয়েছেন সহকর্মী ফরিদউদ্দিন আক্তার। ফরিদউদ্দিন আক্তার, বলবেন যে রাস উৎসব তো শেষ হয়ে গেছে, কি বলছেন ভক্ত পুণ্যার্থী যারা অংশ নিয়েছিলেন? প্রতি বছর কুয়াকাটায় একদিন রাস মেলা উৎসব হলেও কিন্তু এবছর 2 দিন ব্যাপী এই উৎসব হচ্ছে। গতকাল সন্ধ্যায় অধিবাস, আমন্ত্রণ ও মঙ্গলঘাট স্থাপনের মধ্যে দিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। আর জেলা প্রশাসক পটুয়াখালী তিনি কিন্তু উদ্বোধন করেন এই রাস উৎসব। পরে রাতভর পূজা অর্চনা, সঙ্গীত অনুষ্ঠান, আগরবাতি, মোমবাতি জ্বালানোর মধ্যে দিয়ে এই মহা নাম কীর্তন চলে কুয়াকাটা রাধাকৃষ্ণ ও তীর্থ যাত্রী সেবায়। আশ্রমে এই উৎসব উপলক্ষে গতকাল লক্ষাধিকেরও বেশি স্থানীয়দের আগমন ঘটে। সৈকত এলাকায় রাতভর পূজা অর্চনা শেষে ভোর 5টায় পূর্ণ লাভের আশায় কুয়াকাটা সমুদ্র সৈকতে পুণ্য স্নান করেন হিন্দু ধর্মাবলম্বীরা। আগে তারা সৈকত এলাকায় এসে জড়ো হয়, পরে আগরবাতি, মোমবাতি, ফুল, ফল, দুব্বা, হর্তকি, ডাব, কলা, সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেন সনাতনী নারীরা। এ সময় লক্ষাধিক নারী পুরুষ উপস্থিতিতে উলুধ্বনিতে মন্ত্র মুখর হয়ে ওঠে সমুদ্র এলাকা। অনেকেই প্রাচিত্য পিণ্ডদানের পাশাপাশি মাথা ন্যাড়া করে। গঙ্গা স্নানের আগে পিণ্ডদানের পাশাপাশি মাথা ন্যাড়া করেন। গঙ্গা স্নানের আগে ঢাকের তালে মাতোয়ারা হয়ে ওঠেন অনেকেই। গঙ্গা স্নান শেষে রাধাকৃষ্ণ মন্দিরে 17 জোড়া যুগল প্রতিমা দর্শন করেন। এছাড়া এখানে যারা নিরাপত্তায় আছে, ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। অধিকাংশই পুণ্যার্থী কুয়াকাটা ত্যাগ করলেও কিছু সংখ্যক পুণ্যার্থী কিন্তু আজ রয়ে গেছে, কারণ রাতভর এই মন্দিরে পূজা অর্চনা হবে। আগামীকাল সকালেই গঙ্গা স্নান সম্পন্ন করবেন। রাস উৎসব শেষ হলেও কলাপাড়া মদনমোহন সেবা আশ্রমে কিন্তু 5 দিন ব্যাপী বসেছে রাস মেলা। এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বান্দরবানে মহাপিণ্ড দানের মধ্য দিয়ে শেষ হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের মাসব্যাপী কঠিন চিবর দান উৎসব।
এ উপলক্ষে সকালে 3 পার্বত্য জেলার বৌদ্ধ ভিক্ষুরা বান্দরবান রাজ গুরু বৌদ্ধ বিহারে সমবেত হন। সেখান থেকে মহাপিণ্ড চারণের উদ্দেশ্যে বের হন ভিক্ষুরা। শহর প্রদক্ষিণ করে ভক্তদের কাছ থেকে শুকনো খাবার ও বিভিন্ন দান সামগ্রী গ্রহণ করেন তারা। বিকেলে 3 পার্বত্য জেলায় সহস্রাধিক বৌদ্ধ ভিক্ষুদের শীল গ্রহণ, ধর্মদেশনা ও হাজার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শেষ হবে কঠির চিবরদান অনুষ্ঠান। পূর্ণিমা তিথির পর থেকে জেলার প্রতিটি বিহারে ভিক্ষুদের চিবরদানের জন্য আয়োজন করা হয় এই উৎসব। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।